হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমাদের মিস্টার এসআই। তো বন্ধুরা, আজকে আমি এসএসসির নতুন এক্সামের যে গাইডলাইন্স বেরিয়েছে সেই গাইডলাইন সম্পর্কে বলবো, ঠিক আছে? সো চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো তোমরা অবশ্যই অনেকে জানো যে এই ইতিমধ্যে এসএসসির নতুন এক্সামের যে প্যাটার্ন সেটা মক টেস্টের রূপে এসএসসি ওয়েবসাইটে পাওয়া গেছে, ঠিক আছে? নতুন প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে এবং এই নতুন পরীক্ষার যে ইনস্ট্রাকশন, যে গাইডলাইন, সেগুলো কিন্তু আজকেই এসএসসি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা যদি এসএসসি অফিসের ওয়েবসাইটে যাও দেখতে পাবে, এটাতে তোমরা যদি ভিউ বাটনে ক্লিক করো, সো তোমরা এখানে দেখবে এই যে নোটিশটা তোমাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এই নোটিশে সম্পূর্ণ 35টা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, যে পয়েন্টের মধ্যে কি এক্সামের সমস্ত ক্রাইটেরিয়া গাইডলাইন্স বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি এক এক করে প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে জানাবো এখানে, ঠিক আছে? তো সবার প্রথমেই এখানে ইম্পর্টেন্ট নোটিশে বলে দিয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটকে অ্যানেক্সার 1টা খুব ভালোভাবে পড়তে বলছে, ঠিক আছে? প্রত্যেকটা লাইন এখানে, এটা আজকেই কিন্তু রিলিজ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আজকে ডেট দেওয়া আছে। তো সবার প্রথমেই যে জেনারেল ইনস্ট্রাকশন ক্যান্ডিডেটের জন্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট শুড ইনভ্যারিয়েবল ক্যারি দ্য অ্যাডমিশন সার্টিফিকেট কাম কমিশন টু দ্য এক্সামিনেশন ভেন্যু অ্যান্ড রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন ইট। এখানে প্রথম পয়েন্ট বলতে চেয়েছে, আমি এইভাবে ইংলিশে প্রত্যেকটা না বলে ডাইরেক্ট তোমাদেরকে বাংলায় বলছি, ঠিক আছে? তো সবার প্রথম পয়েন্টে বলেছে যে তোমাদের যে অ্যাডমিশন সার্টিফিকেটটা দেওয়া হবে, ঠিক আছে, সেটা অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সময় নিয়ে যেতে হবে সাথে করে, ঠিক আছে? এবং ওই অ্যাডমিশন সার্টিফিকেটের মধ্যে কিছু ইনস্ট্রাকশন লেখা থাকবে, সেটাও কিন্তু তোমাদেরকে আগে থেকে ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? তো এরপরে 2 নম্বর পয়েন্টে যেটা বলেছে যে ক্যান্ডিডেটকে এমন একটা আইডেন্টি ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেই ডকুমেন্টসের মধ্যে ক্যান্ডিডেটের ছবি থাকবে, নাম এবং ঠিকানা সম্পূর্ণ দেওয়া থাকবে, এমন একটি আইডেন্টি ডকুমেন্টস কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। তো এর মধ্যে কিছু কিছু ডকুমেন্টস এখানে দিয়েছে, যেমন ধরুন পাসপোর্ট হতে পারে, আধার কার্ড হতে পারে, কিংবা প্রিন্ট আউট ই আধার হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, সার্ভিস আইডি হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের থেকে ইস্যু করা, ঠিক আছে? তার সাথে আইডেন্টি কার্ড হতে পারে যেটা কলেজ অথবা স্কুল বা ইউনিভার্সিটি থেকে ইস্যু করা হয়েছে, ভোটার আইডি কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, অথবা এক্স সার্ভিসম্যানের ডিসচার্জ বুক হতে পারে যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে ইস্যু করা হয়েছে, ঠিক আছে? এছাড়াও অন্য কোনো ফটো আইডেন্টি কার্ড, ঠিক আছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়েছে, এবং এটা কিন্তু আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে, ঠিক আছে? এরপরে 3 নম্বর পয়েন্টে কী বলেছে একটু ভালো করে দেখো। 3 নম্বর পয়েন্টে বলেছে তোমরা ফর্ম ফিল আপের সময় যে জন্মের তারিখ দিয়ে ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে, সেটা তো ধরো অ্যাডমিশন সার্টিফিকেটে থাকবে, এবং তোমরা যে ডকুমেন্টসটা ক্যারি করে নিয়ে যাবে সেই ডকুমেন্টসেও কিন্তু তোমাদের সেম ডেট অফ বার্থ থাকতে হবে, ঠিক আছে? যদি ডেট অফ বার্থ দুটো ডকুমেন্টসে মিসম্যাচ হয় সেক্ষেত্রে তুমি আলাদা ডকুমেন্টস নিয়ে যেতে পারো ডেট অফ বার্থের জন্য, কিন্তু সেখানেও যদি জন্মের তারিখ ম্যাচ না করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে এক্সাম সেটা কিন্তু তোমার পক্ষে ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে? তোমার জন্য ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এবং এর জন্য তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যেতে পারো এক্সট্রা, যদি জন্ম সার্টিফিকেট জন্মের তারিখের জন্য এক্সট্রা ডকুমেন্টস তোমরা নিয়ে যেতে পারো, সেটা হচ্ছে মার্কশিট, ক্লাস 10-এর মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে পারো, ঠিক আছে? তাছাড়া জন্ম সার্টিফিকেট, তারপরে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে পারো, ঠিক আছে? এগুলো তোমরা নিয়ে যেতে পারো আলাদা করে জন্মের তারিখ হিসেবে। এরপরে 3 নম্বর বলেছে, 4 নম্বর পয়েন্টে যেটা বলেছে সেটা হচ্ছে তোমরা যখন এক্সাম সেন্টারে প্রবেশ করবে, ঠিক আছে, প্রবেশের সময় তোমাদের একটা লাইভ ফটো তোলা হবে, ঠিক আছে? এটা এন্ট্রির সময় তোলা হবে, ঠিক আছে? এবং তাছাড়াও তোমরা যখন পরীক্ষা দিতে বসবে তোমাদের কম্পিউটারে কিন্তু লাইভ ফটো তোমাদের তোলা হবে। সেই জন্য এখানে বলেছে তোমাদেরকে এমনভাবে ক্যামেরার সামনে বসতে হবে, বা এক্সাম যখন দেবে তখন কম্পিউটার সামনে এমনভাবে বসতে হবে তোমাদের সম্পূর্ণ চেহারাটা যেন ক্যামেরার সামনে দেখা যায়, ঠিক আছে? না হলে কিন্তু তোমাদের পরীক্ষা ক্যান্সেল হতে পারে, সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে? এরপরে বলেছে 5 নম্বরে বলেছে ক্যান্ডিডেটসকে বলা হচ্ছে যে তারা যেন সম্পূর্ণ মুখটাকে খুলে রাখে, কোনো রকম মাস্ক, ঠিক আছে, বা কোনো কভারিং ওড়না টোড়না এইসব দিয়ে যেন মুখটাকে ঢাকা দেওয়া না থাকে, সম্পূর্ণ মুখ যেন খোলা থাকে, ঠিক আছে? তো 6 নম্বরটা পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, এটা আমি বাদ দিলাম। 7 নম্বরে যেটা বলেছে ক্যান্ডিডেট অবশ্যই
আধার কার্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে, কারণ ওটিআর তো তোমাদের আধার কার্ডের মাধ্যমে হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদেরকে ওই যে অ্যাডমিশন সার্টিফিকেট সেটার সাথে ওটিআর করার সময় যেহেতু আধার ব্যবহার হয়েছে, তোমাদের আধার অবশ্যই নিয়ে যেতে হবে, আধার কার্ডটা অরিজিনাল, ঠিক আছে। এবং 8 নম্বরে কি বলেছে দেখো, এখানে বলেছে তোমরা যে অ্যাডমিশন সার্টিফিকেটটা পাবে বা যেটাকে কমিশন কপিও বলা হচ্ছে, ঠিক আছে, এই কপিটার মধ্যে তোমরা যতক্ষণ না ওখানে পৌঁছাচ্ছ ততক্ষণ কিন্তু তোমরা নিজে থেকে কিছু লিখবে না, ঠিক আছে। এখানে শুধুমাত্র এক্সামিনার বা ওই এক্সাম রুমে যারা থাকবে তারাই কিন্তু এখানে সাইন করবে বা লিখবে, ঠিক আছে, তুমি কিন্তু কিছু লিখবে না। এরপরে বলেছে 9 নম্বর পয়েন্টে বলেছে যে এই যে 2 ঘন্টার 1 ঘন্টার এক্সামের জন্য এখানে বলেছে 2 ঘন্টার জন্য কিন্তু কোনো রকম ব্রেক দেওয়া হবে না, ঠিক আছে। যদি ব্রেক দেওয়া হয়, বাথরুম টাথরুম এইসবের জন্য যদি ব্রেক দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক ব্যবহার করা হবে, ঠিক আছে। তবে যতটা সম্ভব ব্রেক দেওয়া হবে না, এটাই কিন্তু মাস্ট তুমি জেনে রাখো। সেই জন্য বাথরুম টাথরুম এইসব আমাদেরকে এক্সাম হলে ঢোকার আগে ক্লিয়ার করে যেতে হবে, ঠিক আছে। তো এরপরে দেখো, এখানে আমি তোমাদেরকে 8 নম্বরে যেটা বললাম, এটাও 10 নম্বরে কিন্তু ঠিক একই ওই জিনিসটাই লেখা আছে যে তোমাদের যে যে অ্যাডমিশন সার্টিফিকেট, সেখানে আগে থেকে কোনো কিছু লিখবে না, শুধুমাত্র এক্সাম রুমে যাওয়ার পর তোমরা যখন ফার্স্ট লগ ইন করবে তখনই কিন্তু তোমরা ওইটার মধ্যে সাইন বা যা কিছু লেখা সেটা লিখবে, ঠিক আছে, এক্সামিনারের সামনে, ঠিক আছে। এরপরে দেখো 11 নম্বরে যেটা বলেছে, তোমাদেরকে অ্যাডমিশন সার্টিফিকেটটি অবশ্যই খুবই যত্ন সহকারে রাখতে হবে এবং সেটা সেন্টারে নিয়ে যেতে হবে। ওটার মধ্যে যে কিউআর কোড থাকবে, যে ডকুমেন্টস থাকবে, ওটাকে তোমরা ভাঁজ করলে বা যদি কোনো ড্যামেজ হয়, এটা যেন না হয়, সেটাই আর কি এখানে ক্লিয়ার করে বলতে চেয়েছে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কি বলেছে দেখো, এখানে বলেছে ক্যান্ডিডেটকে অবশ্যই পরীক্ষার টাইম যেটা দেওয়া থাকবে, ঠিক আছে, টাইমের আগে এক্সাম হলে পৌঁছানোর জন্য কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে। তারপরে বলে দিচ্ছে দেখো 13 নম্বর পয়েন্টে, যদি টাইম পেরিয়ে যাওয়ার পর, অর্থাৎ এক্সামের যে টাইম, সেই টাইমের পরে যদি তুমি সেন্টারে পৌঁছাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর সেন্টারে ঢুকতে দেওয়া হবে না, গেট ক্লোজ করে দেওয়া হবে, কোনোভাবেই কিন্তু তোমাকে তারপরে আর ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে। সেই জন্য আগে করে পরীক্ষার টাইমের 1 ঘন্টা কি আধ ঘন্টা আগে তোমাকে সেন্টারে প্রবেশ করতে হবে, ঠিক আছে। এরপরে 14 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, ক্যান্ডিডেট অবশ্যই নিজেদের পানির অথবা জলের বোতল নিয়ে যেতে পারে, ঠিক আছে, কিন্তু জলের বোতলটা ট্রান্সপারেন্ট হতে হবে, সেটার মধ্যে কোনো স্টিকার, ঠিক আছে, এমন কোনো যেন কালারিং যেন না থাকে, একদম ট্রান্সপারেন্ট সাদা কালারের চকচকে জলের বোতল নিয়ে যেতে পারে, ঠিক আছে। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে যে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ লিভ এক্সামিনেশন ল্যাব বিফোর কমপ্লিশন। এখানে বলছে যে এক্সামিন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউকে বাইরে বেরোতে দেওয়া যাবে না, ঠিক আছে, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। আর যদি সে বাইরে যায় কাউকে কিছু না বলে, সেক্ষেত্রে কিন্তু তার এক্সাম ক্যান্সেল করা হবে, ঠিক আছে। 16 নম্বরে কি বলছে, 16 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন সার্টিফিকেটটিতে যে জায়গার বা যেই স্কুল বা কলেজের নাম দেওয়া আছে সেখানেই শুধুমাত্র তোমরা এক্সাম দিতে পারবে, বাইরে কোনো জায়গায় কিন্তু তোমাদের এক্সাম দেওয়া হবে না, ঠিক আছে। 16 নম্বরে সেটাই ক্লিয়ার করেছে। আচ্ছা, 17 নম্বরে যেটা বলেছে যে ক্যান্ডিডেটকে উপদেশ দেওয়া হচ্ছে যে অবশ্যই এক্সামের একদিন আগে, অর্থাৎ 24 তারিখে এক্সাম, তোমরা যেন অবশ্যই 23 তারিখে সেই জায়গায় পৌঁছে যাও, কথা এখানে বলা হয়েছে 17 নম্বরে, ঠিক আছে, 17 নম্বরে। এরপরে দেখো কি বলেছে, ক্যান্ডিডেটকে এটা শিওর করতে হবে যে সে ওই এক্সামটাতে একবারই বসছে, ঠিক আছে। অর্থাৎ তোমরা যদি ফেজ 13 ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পজিশনে যদি দাও, তাহলে ওটাতে তুমি একবারই বসবে, সেটাও তোমাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে। দ্বিতীয়বার যদি তুমি বসো তাহলে কিন্তু তোমার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো
আচ্ছা 19 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে তোমরা যে পোস্টের জন্য আবেদন করেছো, ঠিক আছে, মানে ফর্ম ফিল আপের সময় যে পোস্টের জন্য তোমরা আবেদন করেছো সেই পোস্টের সাথে জোড়া সম্পূর্ণ কোয়ালিফিকেশান বা সম্পূর্ণ ক্রাইটেরিয়া তোমরা যেন ফলো করে তারপর এক্সামে বসো, ঠিক আছে। যদি এমনটা দেখা যায় যে এটার জন্য হয়তো এমন স্পেশাল কিছু কোয়ালিফিকেশন লাগবে যেটা হয়তো তোমার নেই, কিন্তু তুমি ওই পোস্টের জন্য আবেদন করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যান্সেল করা হবে, এক্সাম ক্যান্সেল করা হবে, ঠিক আছে। এখানে কিন্তু বলে দিয়েছে পরিষ্কার। আচ্ছা 20 নম্বরে বলে দিয়েছে যে এমন কিছু আইটেম যেমন বুকস অর্থাৎ বই, ঘড়ি, পেন, পেপার, ম্যাগাজিন, চিট, ইলেকট্রনিক গ্যাজেট যেমন মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, হেডফোন, স্পাই ক্যামেরা, স্ক্যানার, ক্যালকুলেটর, স্টোরেজ ডিভাইস ইত্যাদি ইত্যাদি, এইগুলো কিন্তু এক্সামিনেশনের ল্যাবে কোনো রকমভাবেই অ্যালাউ নেই, ঠিক আছে। যদি কোনো ক্যান্ডিডেটের কাছে এই সমস্ত জিনিস পাওয়া যায় তাহলে কিন্তু তার ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তার এক্সাম ক্যান্সেল তো অবশ্যই করা হবে এবং ভবিষ্যতে কিন্তু তাকে এসএসসি বা সরকারি কোনো চাকরির পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। পরিষ্কার কিন্তু 20 নম্বর পয়েন্টে বলা আছে। আচ্ছা 21 নম্বর পয়েন্টে যেটা বলেছে, যেমন এখানে বলেছে ক্যান্ডিডেটকে এমন কিছু জিনিসপত্র অ্যাভয়েড করতে হবে, সেটাও এখানে বলে দিয়ে, সেগুলো কি, যেমন নাকের পিন, ঠিক আছে, অনেকে আছে নাকের ব্যবহার করে, ঠিক আছে, পিন ব্যবহার করে মেয়েদের, প্লাস ব্রেসলেট যারা পরে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পরা বারণ করে দিচ্ছে, ঠিক আছে। যদি এমন দেখা যায় যে ধার্মিক কারণে কারো এমন কোনো ড্রেস হয়তো কোনো ক্যান্ডিডেট পরে গেল, সেটা কিন্তু তল্লাশি নিতে কিন্তু টাইম লাগবে, ঠিক আছে। সেই জন্য বলছে যে খুবই নর্মাল সুন্দর পোশাক পরে যাওয়ার জন্য বলছে, যেটাতে তল্লাশি নিতে বেশি টাইম লাগবে না, আর এই সমস্ত জিনিসগুলো পরা থেকে বারণ করছে, ঠিক আছে। এরপরে বলছে এরপরে বলছে ক্যান্ডিডেটসকে চেষ্টা করতে হবে যে অল্প কিছু জিনিস নিয়ে যাওয়া, ঠিক আছে। যদি দেখা যায় যে ক্যান্ডিডেট এমন কোনো জিনিস নিয়ে যাচ্ছে যেমন ব্যাগপত্র বেশি করে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেটা রাখার ব্যবস্থা ক্যান্ডিডেটকে নিজেকেই করতে হবে, কমিশন কিন্তু এটার জন্য দায়ী থাকবে না, ঠিক আছে, বা কমিশন এটা রাখার দায়িত্বও নেবে না, ঠিক আছে। সেই জন্য আমরা চেষ্টা করব যত কম সংখ্যক জিনিস পারবো সাথে নিয়ে যেতে, এবং যদিও ব্যাগপত্র নিয়ে যাই তাহলে সেটা কিন্তু আমাকে সেখানে কোথাও রাখার ব্যবস্থা করতে হবে, কারণ সেন্টার থেকে কিন্তু রাখার কোনো জায়গা বা ব্যবস্থা নেই, ঠিক আছে। আচ্ছা 23 নম্বরে বলে দিয়েছে যে পেন এবং পেপার, ঠিক আছে, রাফ পেপার, সেটা কিন্তু এক্সাম ল্যাব থেকেই তোমাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এক্সাম ল্যাব থেকেই কিন্তু তোমাদেরকে পেন এবং পেপার দেওয়া হবে, তাই তোমাদেরকে আলাদা করে কোনো পেন বা পেপার নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা 24 নম্বরে বলছে প্রত্যেকটা এক্সাম সেন্টার কিন্তু ভিডিও ক্যামেরার সার্ভিলেন্সের মধ্যে থাকবে, ঠিক আছে। তোমরা যা কিছু করবে সমস্ত কিছু কিন্তু রেকর্ডিং হবে, ঠিক আছে। আচ্ছা এরপর বলছে 25 নম্বরে ইলেকট্রনিক ওয়াচ টাইমার, অর্থাৎ তোমরা যখন এক্সাম দেবে তোমাদের যে টাইমারটা সেটাও কিন্তু কম্পিউটার স্ক্রিনের এক কোণে শো করবে, যে তোমাদের আর কত টাইম বাকি আছে সেটা কিন্তু স্ক্রিনের মধ্যে শো করবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 26 নম্বর পয়েন্টে আমাদের যেটা বলেছে, আচ্ছা এখানে 26 নম্বর পয়েন্টে যেটা বলেছে যে তোমরা যখন এক্সাম দেবে, ঠিক আছে, একে অপরের সাথে কেউ কিন্তু কারোর সাথে কথা বলবে না, ঠিক আছে। কথা বলাও কিন্তু এখানে নিষিদ্ধ যতক্ষণ না পরীক্ষা কমপ্লিট হচ্ছে, ঠিক নম্বর পয়েন্টে এটাই কিন্তু ক্লিয়ার করেছে। আচ্ছা 27 নম্বরে বলে দিয়েছে যে তোমাদেরকে হ্যান্ড হেল্ড মিটার ডিটেক্টর, ঠিক আছে, এইগুলোর মাধ্যমে কিন্তু এক্সাম হলে ঢোকার সময় চেক করা হবে, যেমনটা এয়ারপোর্টে বা আরও অন্যান্য সিকিউরিটি রিজনের কারণে চেক করা হয়, বিশেষ সিকিউরিটি জায়গায় চেক করা হয়, সেই সমস্ত ডিভাইস দিয়ে তোমাদেরকে কিন্তু চেক করা হবে, ঠিক আছে। কাজেই মেটাল ডিটেক্টর এই সমস্ত জিনিস দিয়ে চেক করা হবে, সেজন্য খুব সাবধান। আচ্ছা তারপরে বলেছে এখানে দেখো, আচ্ছা এখানে 28 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই তোমরা যে সেন্টারে এক্সাম দিতে যাবে সেই সেন্টারের যে কর্মকর্তা, ঠিক আছে, অর্থাৎ ওখানকার যে সুপারভাইজার বা এক্সামিনার যা বলবে তুমি, তাদের নির্দেশ অনুযায়ী তোমাদেরকে কিন্তু নির্দেশ মেনে চলতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে বলেছে তাদেরকে কিন্তু অবশ্যই যে লেফট থাম্ব, ঠিক আছে, লেফট থাম্ব অর্থাৎ বুড়ো আঙুল, বাম হাতের বুড়ো আঙুলের টিপসই সহ সই কিন্তু করতে হবে, সিগনেচার,
ঠিক আছে, ওই যে অ্যাডমিশন কপি থাকবে সেটার মধ্যে, ঠিক আছে। এবং সিগনেচারটা হবে এমন সিগনেচার যেটা তুমি এখন এই মুহূর্তে বর্তমানে সব জায়গায় ব্যবহার করো, সেই রকম সিগনেচার, রানিং সিগনেচার যেটাকে বলেছে, ঠিক আছে, সেই অনুযায়ী তোমাদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে বলেছে, আচ্ছা এরপরে দেখো 30 নম্বরে যেটা বলেছে, এমনটা হয় যে কোনো ক্যান্ডিডেটের কারণে এক্সাম হলের মধ্যে বা এক্সাম সেন্টারের মধ্যে কোনো ডিস্টারবেন্স সৃষ্টি হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে কেউ হয়তো কারোর সাথে কথা বললো বা কারো কারণে এক্সাম সেন্টারে ডিস্টার্ব তৈরি হলো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তার পরীক্ষা বাতিল করা হবে, আর তার সাথে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে ভবিষ্যতে আর কোনো সরকারি পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না, ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে এখানে। আচ্ছা, এরপরের পয়েন্টে বলেছে যে যদি দেখা যাচ্ছে যে সিস্টেম স্লোর কারণে বা সার্ভারের ডিস্টারবেন্সের কারণে যদি পরীক্ষা সঠিক সময়ে যদি শুরু না হয়, সেক্ষেত্রে কিন্তু কমিশন যথাযথভাবে ব্যবস্থা নেবে যতক্ষণ না সিস্টেমের ঠিক হচ্ছে এবং যতক্ষণ না পরীক্ষা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু এটা কমিশন দায়িত্ব নিচ্ছে, ঠিক আছে, সেটা কমিশন ব্যবস্থা করবে, ঠিক আছে। এরপরে যেটা পয়েন্ট বলছে আমাদের সেটা হচ্ছে, এখানে পয়েন্ট বাদ দিয়ে তারপরে বলে ফেললাম। আচ্ছা, যেটা বলে ফেললাম তার আগের পয়েন্টটা যেটা বলেছে সেটা হচ্ছে, এখানে বলেছে যে যদি দেখা যাচ্ছে যে এরকম কোনো সমস্যা দেখা দিয়েছে যে হয়তো সিস্টেমে কোনো সমস্যা আছে, সার্ভারে কোনো সমস্যা আছে, সার্ভার স্লো আছে বা ইন্টারনেট কানেকশান স্লো আছে, এরকম যদি কোনো সমস্যার কারণে সঠিক টাইমে এক্সাম শুরু না হয়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অনুরোধ করা হচ্ছে তারা যেন ধৈর্যের সহকারে অপেক্ষা করে যতক্ষণ না প্রবলেম সলভ হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু এখানে বলেছে। আচ্ছা, তারপরে 33 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে যদি এমন কোনো ইললিগাল অ্যাক্টিভিটি দেখা যায় যেটা হয়তো কোনো ক্যান্ডিডেট দেখে ফেলেছে, ঠিক আছে, সেটা যদি সে অফিসে গিয়ে জানায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তার পরিচয়পত্র গুপ্ত রাখা হবে এবং যেটা সে দেখেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে। এবং এরপরে 34 নম্বর পয়েন্টে যেটা বলেছে, যদি এমন কোনো ক্যান্ডিডেটকে দেখা যায় যে হয়তো ওখানে এমন কোনো কাজ করছে যেটা হয়তো করা বারণ বা নিষিদ্ধ, তাহলে কিন্তু তাকে এন্ট্রি দেওয়া হবে না, ঢুকতেই দেওয়া হবে না তাকে, ঠিক আছে। এবং লাস্ট পয়েন্টে আমাদের যেটা বলেছে, এই যতগুলো পয়েন্ট দেওয়া হয়েছে এরপরেও আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা ডাউট থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা তোমাদের রিজিওনাল অফিসে পার্সোনালি হেল্পলাইন নাম্বারে কল করে কন্ট্যাক্ট করে, ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশন সার্টিফিকেটেও এই রিজিওনাল অফিসের নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে, অথবা ওয়েবসাইটেও তোমরা নাম্বার পেয়ে যাবে, তোমরা নিজে থেকে সেখানে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু জানতে পারো, ঠিক আছে। 35 নম্বর পয়েন্টে এটাই বলেছে। তো আই থিঙ্ক এই 35টা পয়েন্টে যা যা বলেছে সমস্ত ইনস্ট্রাকশনটা তোমরা খুব ভালোভাবে বাংলা ভাষায় বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো জায়গায় তোমাদের কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।